আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। গত ক্লাসে আমি ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্স বিভাগের ইলেকট্রনিক মেজারমেন্ট বিষয়ে মিডিয়াম ও হাই রেজিস্ট্যান্স পরিমাপ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি চতুর্থ অধ্যায় থেকে ইম্পিডেন্স ব্রিজের বৈশিষ্ট্য, কিভাবে ইম্পিডেন্স, ক্যাপাসিট্যান্স ও ফ্রিকোয়েন্সি পরিমাপ করা যায় সে সম্পর্কে আলোচনা করব। হ্যালো অডিয়েন্স, আমার কথা কি শোনা যাচ্ছে? চলো এখন মূল আলোচনায় যাই। চতুর্থ অধ্যায় যে জিনিসগুলো আছে, আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ ইম্পিডেন্স ব্রিজ, ডেসক্রাইব দ্য মেথড অফ মেজারমেন্ট অফ ইম্পিডেন্স ইন্ডাকটেন্স বাই ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স ব্রিজ, describe the method of measurement of capacitance by Maxwell's inductance capacitance bridge, explain the principle of Wien's bridge, describe method of measurement of inductance capacitance using automatic bridge, describe the process of measurement parallel circuit resistance and inductance using RX meter, solve problem on RL and C measurement using AC bridge. এসি ব্রিজ, এখানে একটা এসি ব্রিজ দেখানো হয়েছে। এই এসি ব্রিজের চারটি বাহু Z1, Z2, Z3, Z4, প্রত্যেকটা বাহুই ইম্পিডেন্স থাকে। গ্যালভানোমিটার পরিবর্তে এখানে ডিটেক্টর থাকে এবং সোর্স হিসাবে এসি ভোল্টেজ থাকে। এই এসি ব্রিজে সাধারণত ব্যবহৃত ডিটেক্টরগুলো হলো হেডফোন, ভাইব্রেশন গ্যালভানোমিটার, 3 নম্বর টিউনেবল অ্যাম্পলিফায়ার ডিটেক্টর। আর এসি ব্রিজের সাহায্যে সহজে আমরা ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, স্টোরেজ ফ্যাক্টর, লস ফ্যাক্টর পরিমাপ করতে পারি। জেনারেল ইকুয়েশন ফর এসি ব্রিজ ব্যালান্স, ব্যালান্স অবস্থায় যে জিনিসগুলো পাওয়া যাবে সেই সমীকরণগুলো আমরা দেখব। যে ব্রিজের চার বাহুর ইম্পিডেন্স Z1, Z2, Z3, Z4 যেগুলো আমরা চিত্রতে দেখিয়েছি। যে ব্রিজ ব্যালান্স অবস্থায় যে জিনিসটা হবে যে এই আর্মের ভোল্টেজ সমান এই আর্মের ভোল্টেজ, অর্থাৎ এটা E1, এটা হলো E2, এটা সমান এটা, অর্থাৎ E1 সমান E2। তাহলে E1 হলো I1 ইন্টু Z1 আর এটি হলো I2 ইন্টু Z2, অর্থাৎ I1 Z1 সমান I2 Z2। আবার যেহেতু ব্রিজটা ব্যালান্স, এর ভিতরে কোনো কারেন্ট আসবে না, কাজেই I1 সমান I3 সমান E ভাগ Z1 প্লাস Z3। আবার I2 সমান I4 ভাগ E বাই Z2 প্লাস Z4, অর্থাৎ এখানে I1 সমান I3 E ভাগ Z1 প্লাস Z3 এবং I2 সমান I4 সমান E ভাগ Z2 প্লাস Z4। তাহলে সমীকরণ 2 এবং 3 মান সমীকরণ 1 বসিয়ে পাই, অর্থাৎ এই I1 এর মান যদি এখানে বসাই তাহলে এখানে আসবে Z1 ভাগ Z1 প্লাস Z3 সমান Z2 ভাগ Z2 প্লাস Z4, অর্থাৎ এখানে E2 E এবং E উপরে নিচে বাদ যাবে। তাহলে এখানে একটা ইকুয়েশন পাওয়া গেল। তাহলে ওই ইকুয়েশনটে ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যায় যে Z1 ইন্টু Z2 প্লাস Z1 প্লাস Z4 সমান Z1 প্লাস Z2 প্লাস Z2 Z3। এখন Z1 Z2 একই জিনিস, উভয় পাশে আছে, এটাকে বাদ গেলে থাকে Z1 Z4 সমান Z2 Z3, অর্থাৎ এই যে ইকুয়েশনটা পাওয়া গেল এটা হলো এসি ব্রিজ ব্যালান্সের শর্ত, তবে এটা কমপ্লেক্স ফর্মে ইম্পিডেন্স। তো এখন ইম্পিডেন্সের পরিবর্তে যদি অ্যাডমিটেন্স হয় তাহলে আমরা কি পাই? Y1 Y4 সমান Y2 Y3। এখন এই জেড যদি আমরা পোলার ফর্মে লিখি তাহলে কি হবে? জেড ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ জেড
অ্যাঙ্গেল থিটা। তবে আমরা যেটা পাই Z1 এবং Z4 মান বসাই দিলাম, অর্থাৎ Z1 θ1 Z4 θ4 সমান Z2 θ2 Z3 θ3। তাহলে ম্যাগনিটিউড গুণ করে Z1 Z4 ইন্টু অ্যাঙ্গেল হবে যোগ θ1 প্লাস θ4, এটিও একই Z2 Z3 θ2 প্লাস θ3। তাহলে আমরা যেটা পাই ব্রিজ ব্যালেন্স কন্ডিশন 1 নম্বর ম্যাগনিটিউড অফ Z1 ম্যাগনিটিউড অফ Z4 ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ Z2 ম্যাগনিটিউড অফ Z3। 2 নম্বর কন্ডিশন অ্যাঙ্গেল θ1 প্লাস অ্যাঙ্গেল θ4 সমান অ্যাঙ্গেল θ2 প্লাস θ3। তাহলে ফেজ অ্যাঙ্গেল পজিটিভ ফর ইন্ডাকটিভ ইম্পিডেন্স অ্যান্ড নেগেটিভ ফর ক্যাপাসিটিভ ইম্পিডেন্স, অর্থাৎ এই অ্যাঙ্গেলগুলো প্লাস বা মাইনাস হবে নির্ভর করবে লোডটা কীরকম, ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ। তাহলে আমরা ব্রিজ ব্যালেন্সের দুটো শর্ত পেলাম যে বিপরীত ব্রাঞ্চের ইম্পিডেন্সের মানের গুণফল সমান সমান এবং বিপরীত ব্রাঞ্চের যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স সেই দুটার যোগফল পরস্পর সমান হবে। Describe the method of measurement of inductance by Maxwell bridge। এখানে একটা ম্যাক্সওয়েল ব্রিজ দেখানো হয়েছে, একটা আর্ম এটা এই আর্মে কি আছে R1 L1, এটাতে আছে R2 L2 R4, এটা R3, এই দুটো হলো নন ইন্ডাকটিভ। এই যে মেজার করা হবে এটা আননোন ইন্ডাকটেন্স, এই কয়েলের সাথে একটা আননোন রেজিস্ট্যান্স সংযুক্ত আছে। এখানে যে কয়েলটা লাগানো আছে তার সাথে একটা ফিক্সড রেজিস্ট্যান্স আছে এবং এটা একটা আলাদা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তার মানে আমরা এখানে যেটা ধরি L1 হলো অজানা সেলফ ইন্ডাকটেন্স, R1 হলো অজানা কয়েলের রেজিস্ট্যান্স, L2 হলো জানা পরিবর্তনশীল ইন্ডাকটেন্স, R2 এই L2 ইন্ডাকটেন্সের ফিক্সড রেজিস্ট্যান্স, R2 হলো L2 এর সাথে সিরিজে যুক্ত জানা রেজিস্ট্যান্স, R3 এবং R4 জানা নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স। যাই হোক, তাহলে এখানে আমরা দেখি যে Z1, তাহলে Z1 সমান হবে R1 প্লাস জে ওমেগা L1, অর্থাৎ এই ব্রাঞ্চের ইম্পিডেন্স এটা প্লাস জে ওমেগা L1। অনুরূপভাবে Z2 হলো R2 প্লাস R2 প্লাস জে ওমেগা L2, Z3 R3 Z4 সমান R4। তাহলে ব্যালেন্স অবস্থা আমরা পাই বিপরীত ব্রাঞ্চ অর্থাৎ এই ব্রাঞ্চ ইন্টু এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ ইন্টু এই ব্রাঞ্চ, অর্থাৎ Z1 ইন্টু Z4 সমান Z2 Z3, और Z1 এর মান বসাই দিলাম অর্থাৎ R1 প্লাস জে ওমেগা L1 ইন্টু R4। অনুরূপভাবে Z2 এর মান বসাই দিলাম R2 প্লাস R2 প্লাস জে ওমেগা L2 R3। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে জিনিসটা আসবে যে R1 R4 প্লাস জে ওমেগা L1 R4 সমান R2 প্লাস ইন্টু R3 প্লাস জে ওমেগা L2 R3, অর্থাৎ এই R3 দিয়ে এটাকে গুণ করে দিয়েছি আর R4 দিয়ে এর ভিতরে গুণ করা হয়েছে। এখন এই ইকুয়েশনে আমরা কি করব, বাস্তব এবং কাল্পনিক অংশ সমান করে পাই, অর্থাৎ যাদের সাথে জে আছে এবং যাদের সাথে জে নাই সেই অংশগুলোকে যদি আমরা পৃথক করে লিখি তাহলে আমরা পাবো R1 R4 সমান R2 প্লাস R2 ইন্টু R3। তাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে R1 সমান R2 প্লাস R2 বাই R4 R3, অর্থাৎ এই মানগুলো সবগুলো আমার জানা, এই জানা মানগুলো বসে আমি কয়েলের যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সটা মান আমরা পেয়ে যাবো R1 সমান। এবং কাল্পনিক অংশ যেটা আমরা দেখেছি যে ওমেগা L1 R4 সমান ওমেগা L2 R3, তাহলে এক্ষেত্রে আমরা L1 সমান পাবো R3 বাই R4 L2, অর্থাৎ এখানে আমার যে জিনিসগুলো আছে সবগুলো আমার জানা, তাহলে এই জানা মানগুলো বসিয়ে আমরা L1 এর মান সহজে পেয়ে যাব। অর্থাৎ আমরা যে ব্রিজ ম্যাক্সওয়েল ব্রিজটা দেখলাম এই ব্রিজের সাহায্যে সহজে আমরা ইন্ডাকটেন্সের মান পেয়ে যাব এই ইকুয়েশন থেকে।
ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ, এখানে ব্রিজটা দেখানো হয়েছে R1 L1 C4 ভেরিয়েবল, R4 ভেরিয়েবল, R2 এবং R3। এটা মূলত ইন্ডাকটেন্স পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে L1 আননোন ইন্ডাকটেন্স, R1 ইফেক্টিভ রেজিস্ট্যান্স অফ ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের ইফেক্টিভ রেজিস্ট্যান্স, R2 R3 R4 নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, জানা নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, C4 ভ্যারিয়েবল স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর। Z1 সমান অর্থাৎ এই ব্রাঞ্চের ইম্পিডেন্স R1 প্লাস জে ওমেগা L1, Z2 সমান R2, R3 সমান Z3 সমান R3 এবং Z4 সমান, যেহেতু এটা প্যারালাল আছে এইটাকে প্যারালাল কম্বিনেশন করলে এদের সমতুল্য ইম্পিডেন্স যেটা পাওয়া যায় সেটা R4 বাই 1 প্লাস জে ওমেগা C4 R4। তাহলে ব্যালেন্স কন্ডিশন আমরা কি পাবো? ব্যালেন্স কন্ডিশন আমরা পাবো Z1 Z4 অর্থাৎ বিপরীত ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চের ইম্পিডেন্সের গুণফল, আবার এই ব্রাঞ্চের ইম্পিডেন্সের গুণফল। তাহলে Z1 এর মান আমি বসাই দিলাম R1 প্লাস জে ওমেগা L1, আর Z4 এর মান বসাই দিলাম R4 বাই 1 প্লাস জে ওমেগা C4 L4 সমান R2 R3। এটাকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি তাহলে কি আসে, এই R4 দিয়ে এটাকে গুণ করা হয়েছে, আর তাহলে R1 R4 জে ওমেগা L1 R4, এবং এটা ডান পাশে নিয়ে যায়, এটার সাথে গুণ করা হয়েছে, তাহলে কি হবে ওয়ান সাথে গুণ করলে R2 R3 প্লাস জে ওমেগা C4 R4 R2 R3, অর্থাৎ এই মান গুণ করলে এটা পাওয়া যায়। সেপারেটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি টার্ম, অর্থাৎ এখানে ইমাজিনারি টার্ম এবং রিয়েল টার্ম যে সমান করতে, অর্থাৎ এই যে যার সাথে যে নাই একটা টার্ম এবং একটা টার্ম, আবার এটা হলো যে আছে, এটা হলো যে, এই দুটোকে যদি ইকুয়েট করি তাহলে আমরা কি পাই, we have R1 R4 সমান R2 R3, R1 সমান R2 R3 বাই R4। তাহলে এখানে আমরা এই যে R2 R3 R4 আমাদের জানা মান, এখান থেকে R এর 1 এর মান সহজেই পেয়ে যাবো। আবার যে যুক্ত মান ছিল ওমেগা L1 R4 সমান ওমেগা C4 R4 R2 R3, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি পাই, L1 ইকুয়াল টু R2 R3 C4। তার মানে আমরা অজানা ইন্ডাকটেন্স এই জানা মানগুলো থেকে সহজেই আমরা পেয়ে যাব। তাহলে এখানে কয়েলের কোয়ালিটি ফ্যাক্টর যেটা নির্ভর করে শার্পনেস অর্থাৎ ব্যান্ডউইথ, তাহলে এটাকে আমরা ওমেগা L1 বাই R1 অর্থাৎ ওই কয়েলের, তাহলে এটাকে মান বসাই দিলে আমরা পাই ওমেগা C4 R4। তাহলে আমরা এখান থেকে কয়েলের কোয়ালিটি ফ্যাক্টরও পেয়ে গেলাম। মেজারমেন্ট অফ ক্যাপাসিটেন্স বাই শেয়ারিং ব্রিজ, এখানে একটা শেয়ারিং ব্রিজ দেখানো যার সাথে আমরা ক্যাপাসিটেন্সের মান নির্ণয় করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা দেখি let C1 সমান ক্যাপাসিটর হুজ ক্যাপাসিটেন্স টু বি ডিটারমাইন্ড, R1 a series resistance representing the loss in the capacitor C1 অর্থাৎ এই মান, C2 a standard capacitor, C2 standard capacitor, R3 a non-inductive resistance, C4 a variable capacitor, R4 a variable non-inductive resistance in parallel with C4। এই মানগুলো অর্থাৎ এটা Z1 Z2 Z3 Z4। তাহলে Z1 সমান R1 প্লাস 1 ভাগ জে ওমেগা C1, অর্থাৎ যেহেতু সিরিজ আছে তাহলে এই মানটা আসবে। Z2 যেহেতু ক্যাপাসিটেন্সের মান 1 ভাগ জে ওমেগা C2, Z3 R3 Z4 ইকুয়াল টু, যেহেতু প্যারালাল আছে আমরা ক্যালকুলেশন পাই R4 বাই 1 প্লাস জে ওমেগা C4 R4। তাহলে ব্যালেন্স অবস্থায় আমরা কি পাবো, ব্যালেন্স অবস্থায় পাবো বিপরীত ব্রাঞ্চের ইম্পিডেন্সের গুণফল সমান, অর্থাৎ Z1 Z4 সমান Z2 Z3। তাহলে Z1 এর মান এটা বসাই দিলাম, অর্থাৎ R1 প্লাস 1 বাই জে ওমেগা C1, আবার Z4 এর মান আমরা বসাই দিলাম R4 1 প্লাস জে ওমেগা C4 R4, আর এখানে আমরা কি রাখলাম যে Z2 হল 1 ভাগ জে ওমেগা C2 R3। তাহলে এক্ষেত্রে আমরা যেটা মান বসানোর পর আমরা যেটা এখানে কি লিখছি যে পারাপার করেছি কিছু, তার মানে এই অংশ ঠিক রেখেছি, এটা এখানে রেখেছি, আর ডান পাশে পার করে দিয়েছি কি এটা, তো পার করে দিলে কি হবে, এটা এর সাথে গুণ হবে।
এখন ওটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পাই R1 R4 মাইনাস জে R4 বাই ওমেগা C1 সমান মাইনাস R3 ওমেগা C2 প্লাস R3 R4 C4 C2। তাহলে ইকুয়েটিং রিয়াল অ্যান্ড ইমাজিনারি টার্ম অর্থাৎ এই অংশ সমান এ অংশ অর্থাৎ R1 R4 সমান R3 R4 C4 বাই C2। তাহলে এখান থেকে R1 সমান হলো R3 C4 বাই C2। তার মানে এইগুলো সবগুলো আমার জানা, এই অজানা রেজিস্ট্যান্সের মান আমরা পেয়ে গেলাম। আবার এখান থেকে আমরা কি পাবো, ইমাজিনারি পার্ট যে সহ লেখা হয়েছে, হ্যাঁ, জে R4 ওমেগা C1 সমান জে R3 ওমেগা C2। এখান থেকে C1 সমান যেটা আসবে R4 C2 R3। তাহলে আমরা এই যে মানগুলো এলো জানা মানগুলো বসাই আমরা এই ক্যাপাসিটেন্সের মান সহজেই ক্যালকুলেশন করতে পারি। তাহলে এক্ষেত্রে ডিসিপেশন ফ্যাক্টর D1 অর্থাৎ এখানে যে পাওয়ার লস হবে সেই লসের ফ্যাক্টরকে ওমেগা C4 R4। তাহলে আমরা শেয়ারিং ব্রিজের সাহায্যে আমরা ক্যাপাসিটেন্সের মান নির্ণয় করলাম। এখন আমরা দেখব ওয়ায়েন্স ব্রিজ। তাহলে এই ব্রিজে ফ্রিকোয়েন্সি, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি প্রথমে ফ্রিকোয়েন্সি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি অন্যান্য ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যেমন অ্যাট হারমোনিক ডিস্টরশন অ্যানালাইজার অ্যাজ নোজ ফিল্টার, ইন অডিও অ্যান্ড HF অসিলেটর অ্যাজ ফ্রিকোয়েন্সি ডিটারমাইনিং ডিভাইস। তাহলে এখানে আমরা একটা ওয়েন ব্রিজ দেখিয়েছি, দেখি এটা হলো চারটা বাহু Z1 Z2 Z3 Z4। চিত্রে ফ্রিকোয়েন্সি পরিমাপের জন্য ওয়েন্স ব্রিজ সার্কিট দেখানো হয়েছে। এর এক বাহু সিরিজ RC সমন্বয় এবং তার সন্নিহিত বাহু প্যারালাল RC সমন্বয় করতে, এর সন্নিহিত বাহু RC সমন্বয়ে গঠিত। R1 এবং R2 মেকানিক্যালি কাপল করা, অর্থাৎ এ R1 এবং R2 মেকানিক্যালি কাপল করা থাকে, একই সাথে দুটোকে অ্যাডজাস্ট করা যায়। এবং C1 ও C2 সাধারণত স্থির মানের হয়, C1 এবং C2 স্থির মানের। তাহলে এক্ষেত্রে আমরা Z1 সমান কী পাবো, R1 বাই 1 প্লাস জে ওমেগা C1 R4, অর্থাৎ যেহেতু এই দুটো প্যারালাল আছে। আবার Z2 সমান এটা সিরিজে আছে, তাহলে R2 মাইনাস জে ভাগ ওমেগা C2। আর Z3 সমান R3 আর Z4 সমান R4। অ্যাট ব্যালান্স বিপরীত ব্রাঞ্চের ইম্পিডেন্সের গুণফল সমান Z1 Z4 সমান Z2 Z3। তাহলে Z1 এর মান আমরা বসা দিলাম R বাই 1 প্লাস জে ওমেগা C1 R1 ইন্টু R4 সমান R2 মাইনাস জে ভাগ ওমেগা C2 ইন্টু R3। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, অর্থাৎ এটার নিচে এই R3কে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা ডান পাশে নিয়ে যাব, নিয়ে গেলে এবং যে মানটা পাওয়া যাবে R2 বাই R1 মাইনাস জে ভাগ ওমেগা C2 R1 ইন্টু 1 প্লাস জে ওমেগা C1 R1। এক্ষেত্রে এই গুণ করার পর যে জিনিসটা পাওয়া যাবে R2 বাই R1 মাইনাস জে ওমেগা C2 R1 প্লাস জে ওমেগা C1 R2 প্লাস C1 ভাগ C2। এক্ষেত্রে তারা আমরা কি পাই, যে এটার সাথে এই অংশটা নিয়ে আসলাম, যে কমন নিলাম, নিলে জে ইন্টু ওমেগা C1 R2 মাইনাস 1 ভাগ জে ওমেগা C2 R1। তাহলে এক্ষেত্রে এখন আমরা দেখব ওই পার্শ্বকে কী করবো, ইকুয়েটিং রিয়াল অ্যান্ড ইমাজিনারি পার্ট, অর্থাৎ রিয়াল পার্ট এবং ইমাজিনারি পার্টকে আমরা সমান করব। সমান করলে কি পাবো, যেহেতু এই অংশ সমান এই অংশ হবে আর এই অংশ সমান 0 হবে, যে R4 বাই R3 সমান R2 বাই R1 প্লাস C1 ভাগ C2 এবং ওমেগা C1 R2 মাইনাস 1 ভাগ ওমেগা C2 R1 ইকুয়াল টু 0। এটাকে ক্যালকুলেশন করলে আমরা যে জিনিসটা পাবো, ওমেগা স্কোয়ার সমান 1 ভাগ C1 R2 C2 R1, ওমেগা ইকুয়াল টু 1 ভাগ রুট C1 R2 C2 R1। In most wine breeds, the components are so chosen that R1 equal to R2 equal to R and C1 equal to C2 equal to C, অর্থাৎ R1 R2 সমান ধরা হয় এবং C1 C2 মান সমান ধরা হয়। সমান ধরলে যে জিনিসটা পাই, এখন সর্বশেষ ক্যালকুলেশন এই মানগুলো আমরা এখানে বসাই দেব। দিলে কি পাওয়া যায়,
দেন ফ্রম ইকুয়েশন 2 উই গেট R4 বাই R3, অর্থাৎ ওই যে আমরা পাইছিলাম মান বসাই দিলে 1 + 1 সমান 2 আসে। অ্যান্ড ফ্রম ইকুয়েশন 3 উই গেট f ইকুয়াল টু 1/2 পাই রুট RC স্কোয়ার, স্কোয়ার সাথে রুট কেটে যায়, আসলে 1/2 পাই RC। তাহলে এই অজানা ফ্রিকোয়েন্সি নির্ণয় সূত্র, অর্থাৎ আমরা এখানে যেহেতু পয়েন্ট ব্রিজে এই আর এবং সির মান আমাদের জানা, এই জানা মানগুলো যদি বসাই দেই তাহলে এই ফ্রিকোয়েন্সিটা আমরা সহজে পেয়ে যাব। দেখি মেথড অফ মেজারমেন্ট অফ ইন্ডাকটেন্স ক্যাপাসিটেড ইউজিং অটোমেটিক ব্রিজ। এখানে একটা অটোমেটিক ব্রিজ দেখানো হয়েছে। ব্রিজে মূলত একটা ট্রান্সফরমার আছে যেটা ব্রিজ আর্ম রেশিও হিসেবে কাজ করে, অর্থাৎ এখান থেকে এ একটা বাহু, এখান থেকে এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, এ হলো অজানা ক্যাপাসিটর, এ হলো জানা স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর, একটা ফেজ ডিটেক্টর, লজিক, আর হলো রিভার্সেবল কাউন্টার, এ হলো আমাদের ডিজিটাল ডিসপ্লে। তাহলে এক্ষেত্রে যে জিনিসটা করা হবে, যখনই এখানে সাপ্লাই দেওয়া হবে তখন এর ভিতর দিয়ে কারেন্ট, এর ভিতরে কারেন্ট যাবে, দুটোর কারেন্ট যখন অসমান হবে তখন ব্রিজটা আনব্যালেন্স হবে। আনব্যালেন্স হইলে সেই মানটা এখানে আসবে, সেই মানটা এদিকে আসবে, আসে এখানে আসবে, ওই মানটা আবার এখানে ইন্টারনালি এই সুইচিং সার্কিটের সাথে রিলেটেড করা আছে। যে সার্কিটটা কি করবে, যখন এটা আনব্যালেন্স হয়ে যাবে সেই মান অনুযায়ী এখানকার কন্ট্যাক্টগুলো রিলের সাহায্যে অটোমেটিক চেঞ্জ করে দিবে যতক্ষণ পর্যন্ত এই দুটোর মান সমান না হবে। তাহলে যখন সমান হবে তখন এখানে রিডিং একটা নির্দিষ্ট মান থেকে 0, অর্থাৎ যখন আনব্যালেন্স শুরু হলো সেই ক্ষেত্রে একটা রিডিং দেখাবে, সেখান থেকে মানটা আস্তে আস্তে 0-র দিকে আসবে এবং আমরা কত আসলো সেই রেকর্ডটাই হবে আমাদের মূলত এর ইম্পিডেন্স। তাহলে আমরা দেখি এখানে যে বর্তমানে কিছু সংখ্যক অটোমেটিক ব্রিজ উন্নয়ন করা আছে। এই ব্রিজগুলো ব্যালেন্স নিয়ন্ত্রণের অ্যাডজাস্টমেন্ট ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পাঠ প্রদান করে। চিত্রে একটি প্রচলিত অটোমেটিক ব্রিজ দেখানো হয়েছে। এই সার্কিট একটি ট্রান্সফরমার রেশিও আর্ম ব্রিজ স্বয়ংক্রিয় পরিমাপে ব্যবহৃত হয়। ব্রিজে যখন স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর ও অজানা ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সমান হয় তখন ব্রিজ ব্যালেন্স হয়, ফলে ফেজ ডিটেক্টর কারেন্ট শূন্য হয়। রেশিও ট্রান্সফরমারের রিলের সাহায্যে ডিটেক্ট টেপ নির্বাচন করে স্বয়ংক্রিয়ভাবে রেঞ্জ পছন্দ করা হয়। ব্রিজের অজানা বাহুতে কারেন্ট স্ট্যান্ডার্ড বাহুতে প্রবাহিত কারেন্টের চেয়ে উচ্চতর বা নিম্নতর তা ফেজ ডিটেক্টরের সাহায্যে নির্ধারণ করে এরর সিগন্যাল তৈরি করা হয়, যা ব্রিজটি সাম্যাবস্থা পৌঁছাতে স্ট্যান্ডার্ড ক্যাপাসিটরে প্রয়োজনীয় কম বা বেশি ভোল্টেজ নির্দেশ করে। যেটা আমরা বলছিলাম যে কম বেশি হলে নির্দেশ করবে, যতক্ষণ পর্যন্ত সমান না হবে ততক্ষণ পর্যন্ত এটা অটোমেটিক চেঞ্জ হতেই থাকবে। এই এরর সিগন্যাল ডিটেক্টর কাউন্টার ব্যবহার করা যায় ইলেকট্রনিক সুইচিং সার্কিটের মাধ্যমে স্ট্যান্ডার্ড ক্যাপাসিটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। কাউন্টার এর দিক গণনা করে যাতে এরর সিগন্যাল হ্রাস পেয়ে ব্রিজ সাম্য অবস্থায় পৌঁছে। সাম্য অবস্থায় অজানা ডিভাইসের মান ইনলাইন ডিজিটাল রিড আউটে প্রদর্শিত হয়। এই এরর সিগন্যাল বিসিডি আকৃতিতেও হয়ে থাকে, যা প্রিন্টার এবং অন্যান্য ডাটা চালিত যন্ত্রে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে মান যখন সমান হবে সেই রিডিং, অর্থাৎ এটা কত ভোল্টেজ বেশি হয়েছে সেই বেশি ভোল্টেজটা এখানে আসবে, আসলে এটা একটা ব্যালেন্স হবে, তখন এই রিডিং থেকে সরাসরি এই ক্যাপাসিটরের মানটা আমরা পেয়ে যাব। প্রসেস অফ মেজারমেন্ট প্যারালাল সার্কিট রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স ইউজিং আরএক্স মিটার। আরএক্স মিটারের সাহায্যে কিভাবে আমরা রিঅ্যাকট্যান্স এবং ইন্ডাকট্যান্স নির্ণয় করতে পারি। এখানে একটা আরএক্স দেওয়া আছে, এই একটা ব্রিজ, এটা আননোন ইম্পিডেন্স, এটা একটা ফ্রিকোয়েন্সি অসিলেটর, এটা একটা অসিলেটর। তবে এই অসিলেটর এবং অসিলেটরের ফ্রিকোয়েন্সির পরিমাপ হলো এর থেকে এ 100 কিলোহার্টজ আগায় থাকবে, এভাবে একে অপরকে অনুসরণ করবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখি প্যারালাল জেড নেটওয়ার্কের পৃথক রেজিস্টিভ রিঅ্যাক্টিভ উপাদানসমূহ পরিমাপ করতে আরএক্স মিটার ব্যবহৃত হয়। চিত্রে প্রচলিত আরএক্স মিটারের বেসিক সার্কিট দেখানো হয়েছে। তাহলে চিত্রে দেখা যাচ্ছে এতে দুটি পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সি অসিলেটর আছে, যারা একে অপরকে 100 কিলোহার্টজ পার থেকে অনুসরণ করে, অর্থাৎ দুটো অসিলেটর আছে একে অপরকে 100 কিলোহার্টজ অনুসরণ করে। 0.05 থেকে 250 মেগাহার্টজ অসিলেটর F1 আউটপুটকে ব্রিজে প্রদান করা হয়। এখানে ব্রিজে প্রদান করা হয় যখন পরিমাপিত ইম্পিডেন্স নেটওয়ার্ক ব্রিজের এক বাহুতে সংযুক্ত করা হয়, অর্থাৎ এখানে যখন সংযুক্ত করা হয় তখন প্যারালাল রেজিস্ট্যান্স ও রিঅ্যাকট্যান্স ব্রিজটিকে আনব্যালেন্স অবস্থায় নিয়ে যায়, অর্থাৎ তখন এই ব্রিজটিকে আনব্যালেন্স অবস্থায় নিয়ে যাবে এবং প্রাপ্ত ভোল্টেজকে মিক্সারে দেওয়া হয়, অর্থাৎ এখানে আনব্যালেন্সের পর যে ভোল্টেজ হয় সেটাই মিক্সারে দেওয়া হয়।
6.06 থেকে 250.1 মেগাহার্টজ অসিলেটরে F2 আউটপুটকেও মিক্সারে দেওয়া হয়, ফলে 100 কিলোহার্টজের ডিফারেন্স সিগন্যাল এখানে তৈরি হবে। তাহলে এই ডিফারেন্স ফ্রিকোয়েন্সি সৃষ্টি হয়, এই ডিফারেন্স ফ্রিকোয়েন্সি সিগন্যালকে ফিল্টার অ্যাম্পলিফায়ারে বিবর্ধন করে নাল মিটারে দেওয়া হয়। যখন ব্রিজের রেজিস্টিভ ও রিঅ্যাক্টিভ নিয়ন্ত্রণ নিষ্ক্রিয় হয়, তখন তাদের নিজ নিজ ডায়াল সমূহ পরীক্ষাধীন নেটওয়ার্কে প্যারালাল ইম্পিডেন্স উপাদান সহ নির্দেশ, অর্থাৎ ব্রিজটা যখন আবার ব্যালেন্স হবে তখন কি হবে, এই যে নিজ নিজ এটা আর এর মান দেখাবে, এখানে এক্স এর মান দেখাবে, এবং সেখান থেকে আমরা পার্ট পেয়ে যাব। তাহলে আমরা একটা অঙ্ক দেখি। এখানে অঙ্ক একটা দেখানো হয়েছে যে 1 নম্বর চিত্র যে এ বি সি ডি 4 বাহুযুক্ত ওয়াইন্স ব্রিজ, হ্যাঁ, যার এ বি বাহুতে 200 ওহম অর্থাৎ এই বাহুতে 200 ওহমের রেজিস্ট্যান্স ও প্যারালালে 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর যুক্ত আছে। বিডি বাহুতে একটি 400 ওহম, বিডি কোনটা, এই বিডিতে একটা 400 ওহমের রেজিস্ট্যান্স দেওয়া আছে। সিডি বাহুতে 1000 ওহমের রেজিস্ট্যান্স দেওয়া আছে। এসি বাহুতে R2 এর মানের সাথে একটা 2 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর যুক্ত আছে। উক্ত ব্রিজকে সাম্য অবস্থায় আনতে হলে R2 রেজিস্ট্যান্স ফ্রিকোয়েন্সির মান কত হওয়া উচিত? তাহলে আমরা দেখি, দেওয়া আছে R1 এর মান, C1 এর মান 1 মাইক্রোফ্যারাড, R3 এর মান 400 ওহম, R4 দেওয়া আছে 1000 ওহম। তাহলে আমরা জানি R4 বাই R3 সমান R2 বাই R1 প্লাস C1 বাই C2, যেটা আমরা দেখলাম। তাহলে এই মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন মানগুলো দেখি। আচ্ছা, এবার R2 সমান আমরা কি পেলাম, এখানে R1 ভাগ ছিল, এখানে চলে গেল। এখন এই মানগুলো বসাই দিলাম। এটার মান ছিল 1400, এটা বিয়োগ, এটার মান ছিল 1, এটার মান ছিল 2, এখন এখানে ছিল 200। তাহলে এই কাটাকাটি করলে যেটা হয় 400 ওহম। তার মানে R2 মান কত পাওয়া গেল, 400 ওহম। আচ্ছা, তাহলে এফ সমান আমরা 1/2 পাই রুট C1 R2 C2 R1, আমরা যে ওয়াইন ব্রিজের সমীকরণ দিয়েছি সেখানে। তাহলে এখন এগুলোর মান আমরা বসিয়ে দিয়েছি কি, যে 2 গুণ 3.14 রুট ওভার 1 ইন্টু 10 পাওয়ার -6 ইন্টু 400 ইন্টু 2 ইন্টু 10 পাওয়ার -6 ইন্টু 200 সমান, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 14.04 মেগাহার্টজ। তাহলে আমরা মোটামুটি আলোচনা করলাম কিভাবে ব্রিজের সাহায্যে আমরা ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এবং অটো ব্রিজের সাহায্যে কিভাবে নির্ণয় করা যায়, ফ্রিকোয়েন্সি কিভাবে নির্ণয় করা যায়, হ্যাঁ, ব্রিজ ব্যালেন্স অবস্থা কী কী শর্ত পালন করে। তাহলে আমরা এখন বাড়ির কাজ কিছু নেই, যে 1 নম্বর ব্রিজের নাল অবস্থা বলতে কি বোঝায়। ব্রিজ ব্যালেন্স হওয়ার শর্তসমূহ লেখো। ম্যাক্সওয়েল ব্রিজের সাহায্যে ইন্ডাকটেন্স পদ্ধতি গাণিতিক ব্যাখ্যা সহ লেখো। ওয়াইন্স ব্রিজের সাহায্যে ফ্রিকোয়েন্সি পদ্ধতি গাণিতিক ব্যাখ্যা সহ লেখো। বর্তনী সহ RX মিটারের কার্যপ্রণালী লেখো। তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ স্পেশাল মেজারমেন্ট, 5 নম্বর অধ্যায়। তবে তোমরা বাসায় এই চ্যাপ্টার দেখে এসো, ক্লাসে আলোচনা করলে জিনিসটা সহজ হবে এবং সহজে আমরা বুঝতে পারবো। সরাসরি ক্লাস দেখার জন্য লিঙ্ক www.facebook.com/skills.gov.bd। ক্লাসসমূহ পুনরায় দেখতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়নে
কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd। ধন্যবাদ।